কাঁধের পাশ দিয়ে শোষ শব্দে ব্যস্ত গাড়িগুলো ছুটে যাচ্ছে। প্রকৃতির ব্যস্ততা দেখে আমি ভীষণ আনন্দ পাই। যার যেটার অভাব সে হয়তো সেটা দিয়েই বেশি আনন্দ পায়। আমার কোনো ব্যস্ততা নেই, ব্যস্ত হবার কোনো জায়গাও নেই। রাত এখন কয়টা বাজে ঠিক বোঝা যাচ্ছে না। একবার মনে হচ্ছে মাত্র সন্ধ্যা নেমেছে, আবার বদ্ধ শহরের দিকে তাকিয়ে মনে হচ্ছে না, এখন অনেক রাত। মধ্যরাতের আকাশ থমথমে হয়। হাতের ঘড়িটার দিকে তাকালাম, রাত 9:15 বাজে। হাতের ঘড়িটার দিকে তাকাতেই মীরার কথা মনে পড়লো। সেদিন প্রথম আমরা রাতে রিক্সা করে ঘুরতে বের হয়েছি। নভেম্বরের মাঝামাঝি সময়, মাত্র শীত পড়তে শুরু করেছে। এরকম পরিবেশে মানুষ প্রায় খুব বিভ্রান্তিতে পড়ে। হয়তো বাইরে শীত আছে ভেবে সোয়েটার পরে বের হয়ে গরমে ঘেমে যাবে। সোয়েটার খুলে হাতেও নিতে পারবে না, গরমও সহ্য করতে পারবে না। পাতলা একটি শার্ট পরে বের হয়েছি। মৃদু ঠান্ডা বাতাসে রিক্সার এক কোণে জব্রথব্র হয়ে বসে থাকতে দেখে মীরা আমাকে ওর চাদরটা টেনে নিতে বলল। ও ভীষণ সেন্সিটিভ মেয়ে, সব ব্যাপারে বরাবর পারফেক্ট। মহাবিশ্বে কয়েকজন পারফেক্ট নারীর নাম নিয়ে লিস্ট করা হলে মীরার নাম সেখানে থাকবে। এরকম একটা মেয়ে আমার প্রেমিকা কিভাবে হলো কে জানে। এলিফ্যান্ট রোডে সারি সারি জুতোর দোকান। আমি দোকানগুলো দেখছি, মানুষের ব্যস্ততা দেখছি। মীরার চাদরটা ভালোই উষ্ণতা দিচ্ছে। মীরা এক হাত দিয়ে আমার একটা হাত ধরে রেখেছে। এটা উষ্ণতা হিসেবে আরো ভালো কাজ করছে। মীরা বলল, দেখো তো কটা বাজে। আমি চাদর থেকে হাত বের করে দেখলাম আর বললাম, বেশি না, 8টা ছুঁই ছুঁই। মীরার চোখ পড়লো আমার ভাঙা ঘড়িটার দিকে। ঠিক করলো তখনই আমাকে ঘড়ি কিনে দেবে। মীরা যখন যেটা বলবে তার নড়চড় হওয়া একদম চলবে না। আমি মানা করলেও চলবে না। আমাকে টেনে নিয়ে গিয়ে নতুন ঘড়ি কিনে দিল। পুরনো ঘড়িটা খুলে এই ঘড়িটা আমার হাতে পরিয়ে দিল। কারো পেছনে টাকা খরচ করে কেউ এত খুশি হতে পারে, এটা মীরাকে দেখে উপলব্ধি করতাম। মীরা গাল ভরা হাসি নিয়ে বলতো, এখন থেকে যতবার তুমি টাইম দেখবে তোমার আমার কথা মনে পড়বে। দেখেছো আমি কতটা ভাগ্যবতী। আমি মীরার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। শুরুতে খুব একটা পাত্তা দেইনি কথাটায়, পরে দেখলাম ব্যাপারটা সত্যি। আসলে যতবার সময় দেখতে যেতাম আমার মনে হতো আমি মীরাকেই দেখছি এবং আমার মীরার কথাই মনে পড়তো। এখন অবশ্য মীরাকে নিয়ে চিন্তা করা ঠিক হচ্ছে না। যে মেয়েটার আজ রাতে গায়ে হলুদ, তাকে নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার কি আছে আমার? এই অধিকার এখন শুধু ইতালি ফেরত ডক্টরের, যার সাথে মীরার বিয়ে ঠিক হয়েছে। ঘড়িটা হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিলাম অনেক দূরে। বিরক্ত লাগছে। ছুঁড়ে দেওয়ার আগে শেষবারের মতো সময়টা দেখে নিলাম, যেন শেষবারের মতো মীরাকে একটু দেখে না। খানিক দূরে গম করে একটা শব্দ হলো। শব্দটা দূরে হলেও আঘাতটা খুব কাছে হলো। একদম বুকের ভেতর কোনো এক মায়া বিন্দুতে চিনচিন ব্যথার। এখন 9:37 বাজে। আচ্ছা, সময় এত ধীর গতিতে এগোচ্ছে কেন? প্রকৃতিকে ইচ্ছে করে সময় কি স্থির করে দিয়েছে? দোকানে চোখের সামনে কেক ঝুলতে দেখে খিদের অস্তিত্ব টের পেলাম, যদিও আমার খেতে ইচ্ছে করছে না। কেক কেনার টাকাটা আছে কিনা এটাও দেখে নেওয়া দরকার। পকেট হাতড়ে 15 টাকার মতো পেলাম। 2টো 5 টাকার নোট, 2টা কুচকুচে আধা মরা 2 টাকার নোট আর একটা 1 টাকার কয়েন। কেক খাবার পেছনে সর্বোচ্চ 5 টাকা খরচ করা যাবে। বাকি 10 টাকা নিয়ে আমার অন্য মতলব আছে। সমস্যা হচ্ছে কেক পার পিস 6 টাকা করে। মামা, কেক কত? 6 টাকা। আমার কাছে 5 টাকার বেশি নেই মামা। দোকানদার মামা মাথা নিচু করেছিল, মাথা উঁচু করে আমার দিকে হা করে তাকালো। হয়তো ভাবছে আমার মতো শিক্ষিত দেখতে একটা ছেলের কাছে 5 টাকার বেশি নেই, এটা কেমন কথা। লোকটা কিছু না বলেই আমাকে একটা কেক এগিয়ে দিল। আমি বসতে বসতে কেকে আলতো একটা কামড় দিতেই লোকটা খুব দ্রুত আমার দিকে 1 কাপ গরম চা বাড়িয়ে দিল। চায়ে ধোয়া উঠছে, লোভ ধরার মতো ধোয়া। আমার কাছে চা খাওয়ার মতো অর্থ নেই, আমি একজন অর্থ প্রতিবন্ধী। টাকা লাগবো না, আপনি চা খান। লোকটার মুখে হাসি। আমি লজ্জিত চোখে চায়ের কাপ হাতে নিয়ে কেক ডুবিয়ে মুখে নিলাম। মেয়েরা এখন পাশে থাকলেই রেগে যেত, বলতো আশ্চর্য, চায়ের মধ্যে কেউ কেক ডুবিয়ে খায়? আমি বলতাম অনেকেই তো খায়। শোনো মীরা, আমার এক ছাত্রীর বাবা একটা প্রাইভেট কোম্পানির চিফ এক্সিকিউটিভ। আমি তাকে দেখেছি চায়ে কেক ডুবিয়ে খেতে। পৃথিবীর সবাই খেলেও তুমি খাবে না, বুঝছো? আমি ঘাড় নাড়িয়ে বলতাম, তুমি বললে কেকই খাবো না? মজার ব্যাপার হচ্ছে মীরা যতক্ষণে ব্যাপারটা আমাকে বোঝাতো বেশিরভাগ সময় ততক্ষণে আমার কেক খাওয়া শেষ হয়ে যেত। আশ্চর্য ব্যাপার হচ্ছে এখন চায়ে কেক ডুবিয়ে খেতে আমার কেমন জানি অস্বস্তি লাগছে। কিছুক্ষণের জন্য আমার মনে হলো
চায়ে ভেজানো কেক খাবার তৃপ্তিটা কেবল মীরা পাশে থাকলেই পাওয়া যাবে। দোকানদার মামা শুষ্ক গলায় আমাকে বলল, আপনার লাগে একটা আফারে দেখতাম, সে কই? আমি ধাক্কা খাবার মতো আটকে উঠে লোকটার দিকে তাকালাম। এই লোক মীরার কথা কিভাবে জানে? ভাইজান আমারে চিনতে পারেন নাই মালুম করি। গফুর ভাইয়ের এর আগে ধানমন্ডি 15-তে চায়ের একটা টং দোকান ছিল। আগে মীরাকে ওনার টঙ্গে নিয়ে প্রায়ই বসতাম। মীরা আমাকে চা কেক খাওয়াতো। প্রতি বুধবারে তিনি স্পেশালি সিঙ্গারা বানাতেন, অসাধারণ খেতে। এখানেও মীরার আপত্তি ছিল, সিঙ্গারার সাথে পেঁয়াজ খাওয়াতে ওর এক বিন্দু পছন্দ ছিল না। লোকটা কেন আমায় এত যত্ন করে চা বানিয়ে খাওয়া গেল এবার বোঝা গেল। আমি এবার হকচকিয়ে বললাম, আপনার আগের টঙের কি হয়েছে মামা? আর কইন না ভাই, ট্রান্সফার হয়ে আসছি এখানে। ওইখানে কিছু চ্যাংড়া পোলাপান চা বিস্কুট খেয়ে প্যারাই বিল দিত না, ত্যাক্ত করতো। আমি গরিব মানুষ, এত টাকার বিল মাইর খেলে সংসার চলবো না। আমাকে তো ফ্রি চা খাওয়ালেন, সমস্যা হবে না আপনার? কি যে কন ভাইজান, এমনি শরম দিয়েন না তো, একটা কথা তো কইলেন না। আফার কি খবর? ওনারও একদিন দেখি না আপনারই কি যত্ন করে চাকে খাওয়াই দিত, আমি ব্যাপক মজা নিয়ে দেখতাম। এই জীবনে কখনো আর দেখতে পারবেন বলে মনে হচ্ছে না। আপনাদের মান অভিমান হয়েছে বুঝি? এইসব একটু একটু হয়েই থাকে ভাইজান, মান অভিমানে প্রেম বাড়ে। আমি চুপ করে রইলাম। সব মান অভিমানে প্রেম বাড়ে না, বাড়লেও সেটা হয় অর্থহীন। এটা কি গফুর ভাই বুঝবেন? আপনার আফা খুব শীঘ্র ইতালি চলে যাচ্ছে। আজ রাতে তার গায়ে হলুদ ছিল। হাজবেন্ড ইতালি থাকে। গফুর ভাইয়ের মনটা বোধ হয় খারাপ হয়ে গেল, একটু বেশি খারাপ। লোকটা আমার দিকে করুণা দৃষ্টিতে তাকালো। করুণা আমার ঠিক পছন্দ না। আমার চা খাওয়া শেষ, আমি উঠে দাঁড়ালাম। আপনার কি মন খারাপ হয়ে গেল গফুর ভাই? মন খারাপ আবার কিছু নেই, আমি ভালো আছি। দেখছেন না কি আরাম করে স্বাধীনভাবে চাইকে একটু খাচ্ছি। আপনার আফা থাকলে কি এটা পারতাম? গফুর সাহেব আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। পড়ালেখা কম জানা মানুষেরা খুব সহজে অন্যের চোখ করে ফেলতে পারে। যে মানুষ যত অশিক্ষিত, সেই মানুষ তত সহজে অন্যের ভেতরের কথা পড়তে পারে। এইসব ব্যাপারে শিক্ষিত মানুষ অনেক পিছিয়ে আছে। গফুর সাহেব সম্ভবত আমার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে জমে থাকা জল একই সাথে দেখাতে মেনে নিতে পারছে না। ঠান্ডা পড়তে শুরু করেছে। পাতলা একটা শার্ট পরে ঠান্ডাকে হার মানানোর চেষ্টা করছি। ঠান্ডায় আমার সমস্যা হয়, বুকে একটা ব্যথা করে। কিসের ব্যথা কে জানে। মীরা অনেকবার আমাকে ডক্টর দেখাতে বলেছিল, বাট দেখানো হয়ে ওঠেনি। শীত একটু বেশি হলেই মীরা আমাকে ফোন করে আদুরে গলায় জিজ্ঞেস করতো, বুকের ব্যথাটা কি আর হয় না তোমার? আমি গুছিয়ে মিথ্যেটা বলতাম, না ব্যথা নেই। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতো। এমনও হয়েছে আমি ব্যথায় বুকে আগুনের তাপ দিচ্ছি, অথচ মীরাকে বলতাম ব্যথাটা বোধহয় সেরে গেছে মীরা। এখন খালি গায়ে কাঁপতে কাঁপতে বাইরে বের হলেও ঠান্ডার বুকে ব্যথা হয় না। দারুণ না? আজব তো। তুমি খালি গায়ে বাইরে বের হবে কোন দুঃখে? আমি চাপা হাসি দিয়ে বলতাম, কথার কথা বলেছি, খালি গায়ে বের হবো কোন দুঃখে? আমি স্বভাবত মিথ্যে বলতে পারি না। মোবাইল ফোন আবিষ্কারের পর মিথ্যে না বলতে পারে মানুষগুলোর সুবিধাই হয়েছে। মোবাইল ফোনে খুব সহজে মিথ্যে বলা যায়, চোখ দেখা যায়। আমার ধারণা চোখটাই সত্যি মিথ্যের বিভেদ। তবে মীরাকে এই মিথ্যেটা আমার ভালোই লাগতো বলতে। মীরা খুশি হতো, আমিও খুশি। খুশিতে বুকের ব্যথা কমে আসতো। এই মুহূর্তে বুকের ব্যথাটা কমিয়ে আনতে পারছি না। ব্যথা প্রবল থেকে প্রবলতর হচ্ছে। রাত কটা বাজে জানতে পারলে ভালো হতো। ভুল করে হাতের দিকে তাকালাম। হাতে মীরার দেওয়া ঘড়িটা আর নেই, সেখানে একটি শূন্যতা। মীরার কথা মনে পড়তেই বুকের ব্যথা আরেকটু কি বাড়লো কে জানে। বাকি জীবনে হয়তো যতবার হাতের দিকে তাকাবো মীরার কথাই মনে পড়বে। হাতের ছায়ায় মীরার স্পর্শ লেগে আছে। একজন লোককে তাড়াহুড়ো করে আমার দিকেই হেঁটে আসতে দেখলাম। ভীষণ ব্যস্ত মানুষ। এনাকে থামিয়ে টাইমটা জেনে নেওয়াই যায়। তুজমি ভাইয়া, কটা বাজে একটু বলতে পারবেন? লোকটা পকেট থেকে মোবাইল বের করে বলল, 11:03 বাজে। বলে নিজেই আটকে উঠলো। এবার আগের থেকেও বেশি দ্রুত হাঁটতে শুরু করলো। এত রাতে ওই রাস্তার পাশে ফুলের রমরমা ব্যবসা। শীতকালে ফুলের ব্যবসা ভালো হয়। গোলাপ ফুলগুলো দেখে লোভ হলো। গোলাপ ফুলগুলো দেখে পকেট থেকে 10 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনলাম। ফুলের ব্যাপারীকে টাকা দিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। আমার তো ফুল দেওয়ার মানুষ নেই। আচ্ছা, এখন গোলাপটা নিয়ে মীরার বাসায় উপস্থিত হলে কেমন হবে? অনেক আগে মীরাকে একবার দুষ্টামি করে বলেছিলাম, মীরা, অন্য কোথাও তোমার বিয়ে ঠিক হলে তোমার গায়ে হলুদের রাতে তুলে নিয়ে আসবো তোমাকে। সত্যি সত্যি এখন সেখানে উপস্থিত হলে মীরা কি অবাক হবে? যদি গোলাপটা তার হাতে তুলে দিয়ে বলি, মীরা চলো তো আমার সাথে। গফুর সাহেব আমাদের জন্য চা কেক নিয়ে অপেক্ষা করছেন। দোকান বন্ধ হবে 1টায়, 1 ঘন্টা হাতে আছে। আচ্ছা, মীরার চেহারাটা তখন কেমন দেখাবে? এটা ভাবতে ইচ্ছে করছে আমার। মীরা কি আমাকে ফিরিয়ে দেবে? অবশ্যই ফিরিয়ে দেবে।
বিয়ে কোনো ছেলে খেলা না। মীরার বাসার গলি ধরেই হাঁটছি। সম্পর্কের তখন 2 বছর। একবার মীরা আমার সাথে রাগ করে সব ফোন বন্ধ রেখে ভার্সিটি যাওয়া অফ করে দিল। 5 দিন কোনো যোগাযোগ নেই। কোনো উপায় নেই পেয়ে আমি রাত 12টায় মীরার বাসার নিচে গোলাপ নিয়ে উপস্থিত হলাম। এত রাতে মীরার সাথে দেখা হবার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু কাকতালীয় ভাবে মীরা সেদিন রুমের বারান্দায় দাঁড়িয়েছিল। আমি ওর সামনে গিয়ে 3 বার কান ধরে উদ্বোস করলাম। মীরা দৌড়ে নিচে নেমে এসে আমার সামনে এসে দাঁড়ালো। মেয়েটা যথেষ্ট সাহস আছে, তবে এতটা সাহস আমি কখনোই আশা করিনি। এতদিন পর ওকে দেখে আমার চোখ সেদিন ছলছল করলো। আমার চোখ দেখে মীরা আমাকে কাছে টেনে জড়িয়ে ধরলো। আমি সরি বললাম। মীরা আমার বুকে মাথা টেসে রেখে বলল, চুপ, একদম চুপ। 10 মিনিট হবে মীরার বাসায় নিচে এসে দাঁড়িয়ে আছি। আজ বারান্দায় কেউ নেই। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার হাল ছেড়ে হাঁটতে আরম্ভ করবো কিনা ভাবছি। একবার কি পিছু তাকিয়ে শেষবারের মতো দেখে নেবো মীরা এসেছে কিনা। মীরা এসেছে। মীরা জানতো আমি আসবো। গায়ে হলুদ রঙের শাড়ি, চুলগুলো বাগান খোপার মতো করে সাজানো। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মীরা, চোখে ঢেউ খেলানো কাজল দাও। বিয়ে বাড়ির লাইটিং এর আলোয় মীরার চোখের জল ঝলমল করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মীরা আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে কেবল আমার অস্তিত্বই দেখতে পাবে, ও চোখ দেখতে পাবে না। আচ্ছা, মীরা কি আর দৌড়ে নামবে সেদিনের মতো? আমাকে কি আরেকবার জড়িয়ে ধরবে? বুকে মাথা ঢেসে দিয়ে গিয়ে বলবে, আসতে এত দেরি করেছো কেন? আজ মীরা তার সাহস দেখাচ্ছে না। কিছুক্ষণ কি অপেক্ষা করবো আমি? না, অপেক্ষা করাটা ঠিক হবে না। আমার জন্য মেয়েটা কাঁদছে। আমাকে যত দেখবে কষ্ট ততই বাড়বে। আমার যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। নাকি অন্তত একবার মীরাকে বলা উচিত, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি চাপাগুলি রাস্তা দিয়ে আবার হাঁটতে আরম্ভ করলাম। আজ রাস্তায় কোনো আলো নেই, কেমন যেন ঘোলাটে অন্ধকার। অন্ধকারে আমার চোখ দেখতে পাচ্ছে না কেউ। আমার চোখে কি জল আছে? থাকলেও সেটা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পেছন তাকিয়ে কি মীরাকে আরেকবার দেখে নেব? আমি আর পেছনে তাকালাম। আচ্ছা, এমন কি হতে পারে না এখনই আমার কাঁধের পেছনে একটা বেশ ঠান্ডা হাতের স্পর্শ করবে? আমি পিছু তাকিয়ে দেখবো মীরা চোখে জল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো অদ্ভুত বাঁচার নেশাতেই আমার সব উদ্ভট উল্টোপাল্টা কথা ভাবছে। আমার স্বার্থপর মন নিজের স্বার্থের জন্য এসব ভাবছে। হতেই পারে, বাস্তবে এটা হওয়া সম্ভব নয়। আমি জানি আমার জলফড়িংটা এখনো বারান্দায় নিথর হয়ে দাঁড়িয়ে থেকে আমার জন্য চোখের জল ফেলছে।